কল্পনা করুন আপনি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে চোখ যতদূর যায় শুধু বালি আর বালি, কোনো ছায়া নেই, কোনো শব্দ নেই, দিগন্ত পর্যন্ত শুধু নিস্তব্ধতা। দুপুরের রোদে বালির ওপরের তাপমাত্রা এতই বেশি হতে পারে যে খালি পায়ে হাঁটাই অসম্ভব। অথচ এই একই জায়গায় রাত নামলেই তাপমাত্রা হুট করে নেমে যায় প্রায় হিমাঙ্কের কাছাকাছি। জল নেই বললেই চলে, গাছ নেই, তবুও হাজার হাজার বছর ধরে মানুষ এখানে বেঁচে আছে, সংসার বেঁধেছে, পথ চিনে চলাচল করেছে। প্রশ্ন হলো, এই অসম্ভব পরিবেশে মানুষ টিকে থাকলোই বা কীভাবে? আর এই বিশাল বালির সমুদ্রের নিচে আসলে কি লুকিয়ে আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। জিওগ্রাফি নিয়ে এমন আরও ডকুমেন্টারি দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান পরের ভিডিওতে পৃথিবীর কোন জায়গার জিওগ্রাফি নিয়ে জানতে চান। এবার শুরু করা যাক আজকের গল্প, সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি উত্তর আফ্রিকায় অবস্থিত, আর এটাই পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি। মানে যেসব মরুভূমিতে সারা বছর প্রচণ্ড গরম থাকে তাদের মধ্যে সবচেয়ে বিশাল আয়তনে এটা প্রায় 90 লক্ষ বর্গ কিলোমিটার, পুরো আমেরিকা দেশটার প্রায় সমান। এটা পশ্চিমে আটলান্টিক মহাসাগরের তীর থেকে শুরু হয়ে পূর্বে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত। এই বিশাল এলাকা ছুঁয়ে গেছে মিশর, লিবিয়া, আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো, মৌরিতানিয়া, মালি, নাইজার, চাঁদ ও সুদানের মতন দেশগুলিকে। মানচিত্রে তাকালে দেখবেন এই মরুভূমিতে যেন গোটা উত্তর আফ্রিকাকে একটা বিশাল হলুদ চাদরের মতন ঢেকে রেখেছে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। সাহারা আসলে দেখতে কেমন সেটা জানলে আপনি অবাক হবেন। আমরা যখন মরুভূমি শুনি তখন চোখের সামনে ভেসে ওঠে ঢেউ খেলানো বালির টিলা, কিন্তু সাহারার মাত্র একটি অংশ, প্রায় 1/4 এই বালির টিলা বা স্যান্ড ডিউন্স দিয়ে তৈরি। বাকি অংশ আছে পাথুরে মালভূমি, যাকে বলা হয় রকি ডিজার্ট। আছে ছোট নুড়ি পাথরে ভরা সমতল ভূমি বা গ্রেভাল প্লেন্স। এমনকি সাহারার বুকে আছে পর্বতমালাও, যেমন আলজেরিয়ার আহাগার পর্বত বা চাঁদের তিবেস্তি পর্বত, যেখানে চূড়ার উচ্চতা 3000 মিটারেরও বেশি। শুকনো উপত্যকা, লবণাক্ত সমতল ভূমি আর মাঝে মাঝে সবুজ ওয়েসিস, মানে মরুভূমির মধ্যে জল ও গাছপালাযুক্ত ছোট ছোট এলাকা। এসব মিলিয়েই তৈরি সাহারার আসল রূপ। তাহলে বুঝতেই পারছেন, সাহারা শুধু বালির সমুদ্র নয়, এটা একটি বৈচিত্র্যময় ভূপ্রাকৃতির জগৎ। এবার আসি সাহারার জলবায়ু নিয়ে, যেটা এই পুরো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। দিনের বেলা সাহারার তাপমাত্রা প্রায় 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, আর কোনো কোনো জায়গায় রেকর্ড তাপমাত্রা পৌঁছেছে, যেমন 50 ডিগ্রির কাছাকাছি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সূর্য ডোবার পর রাতের তাপমাত্রা হুট করে নেমে যায়, কখনো কখনো 0 ডিগ্রির কাছাকাছি বা তারও নিচে। এর কারণ কি? আকাশে মেঘ কম থাকায় দিনের বেলা সূর্যের তাপ সরাসরি মাটিতে এসে পড়ে, আর রাতে সেই তাপ কোনো বাধা ছাড়াই দ্রুত মহাশূন্যে বেরিয়ে যায়। দিনে যেখানে সূর্য যেন আগুন ঢালছে, কয়েক ঘন্টা পর সেই একই জায়গায় রাতের কনকনে ঠান্ডা অনুভূতি হতে পারে। বৃষ্টিপাতের কথা বললে সাহারার বিশাল অংশে বছরে 25 মিলিমিটারেরও কম বৃষ্টিপাত হয়। বাতাস এখানে অত্যন্ত শুষ্ক, আর জলীয় বাষ্প এতই কম যে মেঘ তৈরি হওয়ার সুযোগই পায় না। ফলে জলের সংকট এখানকার জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল অঞ্চলে এত শুষ্ক হলোই বা কীভাবে? এর উত্তর লুকিয়ে আছে পৃথিবীর বায়ুমণ্ডলের গভীর রহস্যে। এটা বুঝতে হলে আমাদের একটু বিজ্ঞানের দিকে যেতে হবে, তবে খুব সহজভাবে। পৃথিবীর বায়ুমণ্ডলে একটি সিস্টেম আছে যাকে বলা হয় হ্যাডলি সেল। বিষুবরেখার কাছে সূর্যের তাপে বাতাস গরম হয়ে উপরে ওঠে, তারপর সেই বাতাস উত্তর ও দক্ষিণ দিকে সরে গিয়ে প্রায় 23 থেকে 30 ডিগ্রি অক্ষরেখার কাছে আবার নিচে নেমে আসে। এই নামার সময় বাতাস শুকনো ও উষ্ণ হয়ে যায়,
কারণ এতে জলীয়বাষ্প প্রায় থাকেই না। সাহারা ঠিক এই অক্ষরেখাতেই অবস্থিত, তাই এই শুকনো বাতাস নামার এলাকাকে বলা হয় সাবট্রপিক্যাল হাই প্রেশার জোন, মানে উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল। এখানে বাতাস ক্রমাগত নিচে নামে, শুকনো থাকে আর বৃষ্টি হতে দেয় না। এই কারণেই পৃথিবীর প্রায় সব বড় মরুভূমি সাহারা, আরব অথবা থর একই অক্ষরেখায় আশেপাশেই অবস্থিত। এর সঙ্গে যোগ হয়েছে সমুদ্রের প্রভাবও। সাহারার আশেপাশে সমুদ্র স্রোত তুলনামূলক ঠান্ডা, যা বাতাসে জলীয়বাষ্প বাড়তে সাহায্য করেই না। ফলে কারণ আর ফলাফল মিলিয়ে তৈরি হয়েছে আজকের এই বিশাল শুষ্ক ভূমি। কিন্তু সাহারাকে নিয়ে সবচেয়ে অবাক করার বিষয়টি হলো এই জায়গা সবসময় এমন ছিলই না। এই কথাটি শুনলে অনেকেই অবাক হবে। আজ থেকে প্রায় 6 থেকে 11,000 বছর আগে সাহারা ছিল সবুজ। বিজ্ঞানীরা এই সময়টাকে বলেন আফ্রিকা হিউমিড পিরিয়ড, বাংলায় বলা যায় আফ্রিকার আর্দ্র যুগ। সেই সময় এখানে ছিল বড় বড় হ্রদ, বহমান নদী, সবুজ ঘাসভূমি আর হাতি জিরাফের মতন প্রাণীও। মানুষও তখন এখানে মাছ ধরত, পশুপালনও করত। প্রত্নতাত্ত্বিকরা সাহারার পাথরে আজও সেই সময়ের প্রাণী ও মানুষের ছবি খুঁজে পেয়েছেন। তাহলে এই সবুজ ভূমি মরুভূমিতে বদলে গেলই বা কীভাবে? এর পেছনে আছে পৃথিবীর কক্ষপথের ধীর পরিবর্তন। পৃথিবী সূর্যের চারিপাশে যেভাবে ঘোরে, যেভাবে হেলে থাকে, তাতে হাজার হাজার বছরের ব্যবধানে সামান্য পরিবর্তন আসে, যাকে বলা হয় অরবিটাল চেঞ্জেস। এই পরিবর্তনের ফলে বৃষ্টির প্যাটার্নও সরে যায়। বর্ষা এই অঞ্চল থেকে দক্ষিণে সরে যেতে থাকে আর ধীরে ধীরে সবুজ ভূমিরূপ নেয় আজকের শুষ্ক সাহারায়। কিন্তু এই শুকনো ভূমির নিচেও লুকিয়ে আছে যা আজও মানুষকে বাঁচিয়ে রাখে। ওপর থেকে যতই শুকনো দেখাক না কেন, সাহারার মাটির অনেক গভীরে জমে আছে বিশাল জলের ভাণ্ডার, যাকে বলে গ্রাউন্ড ওয়াটার বা ভূগর্ভস্থ পানি। এই জল মূলত সেই সবুজ যুগেরই স্মৃতি। হাজার হাজার বছর আগে বৃষ্টির জল মাটির নিচে জমে তৈরি হয়েছিল বিশাল গ্রাউন্ড ওয়াটার অ্যাকুইফার, মানে ভূগর্ভস্থ জলের স্তর। যেখানে এই জল ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসে বা কোনো প্রাকৃতিক ঝর্ণা থেকে সেখানে গড়ে ওঠে ওয়েসিস। কল্পনা করুন, চারিদিকে ধুধু বালি আর হঠাৎ সামনে দেখা যাচ্ছে সবুজ খেজুর গাছের সারি আর স্বচ্ছ জলের একটা জলাশয়। মরুভূমিতে ওয়েসিস দেখা মানে যেন জীবনের সন্ধান পাওয়া। আর সাহারার পূর্ব দিকে আছে নীল নদ, পৃথিবীর অন্যতম দীর্ঘতম নদী। এই নদীকে ঘিরেই মিশরের প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল। আর আজও এই নদীর জলের ওপর নির্ভর করে লক্ষ লক্ষ মানুষের জীবন। এবার আসা যাক এই কঠিন পরিবেশে মানুষ কিভাবে জীবন গড়ে তুলেছে সেই গল্পে। সাহারার বসবাসকারী মানুষদের একটি বড় অংশ নোমাডিক কমিউনিটি, মানে যাযাবর সম্প্রদায়, যারা এক জায়গায় স্থায়ী না হয়ে জল ও খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করে। তুয়ারেগ জনগোষ্ঠী এদের মধ্যে অন্যতম পরিচিত, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে সাহারার পথঘাট চিনে এসেছে তারার অবস্থান আর বালির টিলার আকৃতি দেখে। আবার অনেক মানুষ ওয়েসিসের আশেপাশে স্থায়ী বসতি গড়ে খেজুর চাষ করে জীবিকা নির্বাহ করেন। এই কঠিন পরিবেশে টিকে থাকার জন্য মানুষ তৈরি করেছে নিজস্ব জীবনযাত্রা। ঢিলে ঢালা লম্বা পোশাক পরে তারা, যাতে শরীর ঢাকা থাকে আর তাপ থেকে সুরক্ষা মেলে। খাদ্যে থাকে খেজুর, দুধ, শস্যের মতো সহজলভ্য জিনিস। ব্যবসার জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবহৃত হয়েছে ট্রান্স সাহারা ট্রেড রুট, মানে সাহারা পার হওয়া বাণিজ্য পথ, যেখানে দিয়ে লবণ, সোনা আর নানান পণ্য আদান প্রদান হতো। এই মানুষগুলোর জীবন দেখলে একটাই কথা মনে হয়, তারা প্রকৃতিকে বদলায়নি, বরং প্রকৃতির সঙ্গে নিয়ম বুঝে তার সঙ্গে মানিয়ে নিয়েছে। আর এই মানিয়ে নেওয়ার সবচেয়ে বড় সঙ্গী হলো একটা প্রাণী, যাকে বলা হয় মরুভূমির জাহাজ। উট ছাড়া সাহারার ইতিহাস কল্পনাই করা যায় না।
একটা উট জল ছাড়া কয়েকদিন, এমনকি প্রয়োজনে 2 সপ্তাহেরও বেশি চলতে পারে। এর পিঠের কুঁজে যা জল জমা থাকে তা আসলে জল নয়, বরং চর্বি, যেটা প্রয়োজনে শরীরের শক্তি ও জলে রূপান্তরিত হতে পারে। উটের পা চ্যাপ্টা ও চওড়া, যা নরম বালিতে ডাবে না গিয়ে হাঁটতে সাহায্য করে। এর নাক বন্ধ হয়ে যেতে পারে বালির ঝড়ের সময়, আর চোখের পাতা এত ঘন যে বালি চোখে ঢুকতেই পারে না। ভাবুন তো, লক্ষ লক্ষ বছরের বিবর্তন কিভাবে একটা প্রাণীকে পুরোপুরি এই কঠিন পরিবেশের উপযোগী করে তুলেছে। উট তারই একটি জীবন্ত উদাহরণ। কিন্তু উটই একমাত্র প্রাণী নয় যে এই মরুভূমিতে টিকে থাকতে শিখেছে। অনেকের ধারণা মরুভূমিতে বুঝি প্রাণহীন এক শূন্যতা, কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো। সাহারায় বাস করে ফেনিক ফক্স, যার বড় বড় কান শরীরে অতিরিক্ত তাপ বের করে দিতে সাহায্য করে। আছে বিছা, সাপ আর গিরগিটির মতন সরীসৃপ, যারা দিনের প্রচণ্ড গরম এড়াতে বালির নিচে বা ছায়ায় লুকিয়ে থাকে এবং রাতে সক্রিয় হয়। আছে নানান প্রজাতির মরুভূমির পাখি। উদ্ভিদের মধ্যেও দেখা যায় বিশেষ অভিযোজন। কিছু গাছের শিকড় মাটির অনেক গভীরে চলে যায় জলের খোঁজে। আবার কিছু গাছ দীর্ঘ শুষ্ক সময় সহ্য করার ক্ষমতাও রাখে। এই প্রতিটি প্রাণী আর উদ্ভিদ যেন প্রকৃতির এক আশ্চর্য পাঠশালা, কিভাবে সীমাবদ্ধতার মধ্যেও জীবনে পথ খুঁজে নেয়। সাহারা শুধুমাত্র প্রকৃতির বিস্ময় নয়, এটা অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। আলজেরিয়া ও লিবিয়ার মতন দেশে সাহারার নিচে থেকে বিশাল তেল ও গ্যাসের ভাণ্ডার। এখানে পাওয়া যায় নানান খনিজ পদার্থ, আর প্রাচীনকাল থেকেই লবণ ছিল বাণিজ্যের গুরুত্বপূর্ণ পণ্য। পর্যটনও একটা বড় দিক। বহু মানুষ প্রতি বছর সাহারার বালির টিলা আর ওয়েসিস দেখতে আসেন। আর ভবিষ্যতের দিকে তাকালে সাহারার বিশাল খোলা জায়গা আর প্রচুর সূর্যালোক একে বানিয়ে তুলেছে সৌরশক্তি বা সোলার এনার্জি উৎপাদনের এক বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র। বলা যায় এই মরুভূমির জিওগ্রাফি সরাসরি প্রভাব ফেলেছে এখানকার অর্থনীতির ভবিষ্যতের উপর। তবে বর্তমান সময়ে সাহারাকে ঘিরে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথাও বলা দরকার। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে প্রভাব এই অঞ্চলে তাপমাত্রা বাড়ছে, আর সাহারার ঠিক দক্ষিণে থাকা সাহেল অঞ্চলে বাড়ছে ডেজার্টিফিকেশন, মানে উর্বর জমি ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হওয়ার প্রক্রিয়া। এর ফলে সেখানকার মানুষদের জন্য জল ও খাদ্যের সংকট আরও বেড়ে পড়ছে। এটা কোনো দূরের কল্পকাহিনী নয়, বরং লক্ষ লক্ষ মানুষের বাস্তব জীবনের চ্যালেঞ্জ, জানিয়ে বিজ্ঞানী ও নীতি নির্ধারকরা আজ গুরুত্বের সঙ্গে কাজ করছেন। সূর্য যখন পশ্চিমে ডুবে যায় তখন দিনের সেই আগুন ধীরে ধীরে বদলে যায় ঠান্ডা অন্ধকারে, কিন্তু এই নীরব মরুভূমির নিচে তখনও লুকিয়ে থাকে জল, খনিজ আর হাজার বছরের ইতিহাস। সাহারা আমাদের শেখায় প্রকৃতি যতই কঠিন হোক না কেন, জীবন ঠিক তার পথ খুঁজে নেয়। মানুষ হোক, উট হোক, কিংবা একটি ছোট্ট মরুভূমির শিয়াল। আপনার কি মনে হয় এমন কঠিন পরিবেশে আপনি একদিন থাকতে পারবেন? কমেন্টে জানান আপনার উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এমন আরও জিওগ্রাফি ডকুমেন্টারি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর জানিয়ে দিন পরের বার আমরা পৃথিবীর কোন প্রান্তে যাত্রা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরেকটা নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।